সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোট মুখে বড় কথায়। আজকে পশ্চিমবঙ্গের কিছু পত্রিকা নিয়ে বসেছি আর কি, যেখানে আমাদের দেশের খবরগুলো সত্য মিথ্যা বেড়াজালে ঘেরা পরিবেশিত হয়। কেন যেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের যত আপত্তি, সমস্ত খবরগুলো পড়ে আমার তাই মনে হয়েছে। তখনই ভাবলাম যে এই প্রসঙ্গটি নিয়ে ছোট মুখে বড় কথায় ফেরা যাক। প্রথম যে খবরটি চোখে পড়ার মতো সেটা হলো এই খবরটি অবশ্য 25শে ডিসেম্বর, হ্যাঁ জি, এটা আজকেই। তো আনন্দবাজার পত্রিকা অনলাইনে ব্যান্ডউইথ ট্রানজিট নিয়ে ভারতকে হাসিনা জমানার সিদ্ধান্ত বাতিল করে দেয় ইউনূসের সরকার। এই খবরটি দুদিন আগেই আমরা বোধহয় আমাদের দেশীয় পত্রিকায় দেখেছি। খবরটির বাস্তবতা একদম সারাংশটা হচ্ছে এরকম, আসলে আমাদের দেশীয় যে নেটওয়ার্কটি রয়েছে সেটি এখন স্টেবল না, যতদূর আমার জানা মতে, আমার জ্ঞানত। আমার জানাটা ভুলও হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমি যতটুকু জানি যে আমাদের দেশের নেটওয়ার্ক সিস্টেম এখন পর্যন্ত স্টেবল না, এবং আমরা ইন্টারনেটে ওয়ার্ল্ডের অনেক দেশের তুলনায় আমরা অনেক খরচে, আমাদের খরচটা অনেক বেশি, ইন্টারনেটে আমরা অনেক বেশি পয়সা খরচ করে থাকি। সেখানে ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়াটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। বরঞ্চ ভারত এক্ষেত্রে আমাদেরকে উল্টো সহায়তা করতে পারতো, কিন্তু খবরটাকে কীভাবে পরিবেশন করা হয়েছে আপনারা দেখুন। ব্যান্ডউইথ ট্রানজিট না ভারতকে হাসিনা জমানার সিদ্ধান্ত বাতিল করে দেয় ইউনূসের সরকার। হাসিনার জমানায় বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার নেটকমের সঙ্গে ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের জন্য ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি পেয়েছিল। একটি প্রসঙ্গ সবাইকে জানিয়ে রাখি, আমি জানি না আপনারা যারা নেটওয়ার্কে কাজ করেন তারা সবাই জানেন যে বাংলাদেশে নেটওয়ার্কিং অর্থাৎ ফাইবার নেটওয়ার্কিংয়ের যে কাজটা এটা করে বাংলাদেশের মাত্র দুটো কোম্পানি, একটা হলো সামিট কমিউনিকেশনস, একটা হচ্ছে ফাইবার অ্যাট হোম। তো যাই হোক, প্রসঙ্গটি হচ্ছে এরকম যে প্রসঙ্গটিকে তারা এভাবে নিয়ে এসছে যে উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত, অর্থাৎ যে কোনো খবরকে একটি রাজনৈতিক চেহারা দেওয়া হচ্ছে তাদের একটা চিন্তা আর কি। কীভাবে এটাকে ভারতের সাথে আমাদের একটা রোশনালপূর্ণ সম্পর্ককে এস্টাবলিশ করা যায়, সেটা হচ্ছে তাদের একটা চেষ্টা। তারই আবহে তারা লিখেছে উত্তেজনার আবহে। এবার উত্তেজনার আবহে ভাষাগুলো আপনারা একটু দেখুন কী ভাষা তারা ব্যবহার করেছে। উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি উত্তেজনার আবহে? আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, ভারতের মতন দেশে এরকম অপরিপক্ক খবর আনন্দবাজার পত্রিকার মতন পত্রিকা কীভাবে পরিবেশন করে, যেখানে তারা খুব গর্ব করে যে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব পরিপক্ক ব্যবহার করছেন। আমি কদিন আগে রিপাবলিক বাংলা ময়ূক চক্রবর্তী বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী খুব পরিপক্ক চিন্তাভাবনা করেন, তাকে তো তারা তাদের দেশের জনগণে আপনারা কীভাবে তো অপরিপক্ক খবরগুলো পরিবেশন করেন সেটা আমার মাথায় আসে না। আপনাদের সাথে উত্তেজনাটা কোথায়? শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, যিনি আমাদের ফ্যাসিস্ট একজন দেশনেতা ছিলেন, এবং আপনারা তাকে দীর্ঘ সময় ধরে তাকে আপনারা স্পন্সর করেছেন। ভেরি ভেরি ফ্র্যাঙ্কলি বলতে হয়, কারণ আপনারা বাংলাদেশ থেকে যেসব সুযোগ সুবিধাগুলো পেয়েছিলেন সেগুলো স্বাভাবিক, এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। সেগুলো নতুন করে নতুন স্বার্থের নতুন স্বার্থ নিয়ে চিন্তা করে আবার হয়তো খুলে যেতে পারে। সেই স্পর্শগত জায়গায় বসে আপনারা উস্কানিমূলক খবরগুলো লিখছেন যে উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত। প্রথম কথাটার মধ্যে পরিপূর্ণ একটি ভুল কথাবার্তা লিখে পড়ে রেখেছেন ওনারা। তারপর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, এখন ওনারাই বলবেন যে সেভেন সিস্টারটাকে ওনারা ঘর করে দেওয়ার জন্য, এক ঘর কোণে করে দেওয়ার জন্য তারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে দুরভিসন্ধি রয়েছে, ব্লা 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 ব্লা। খবরগুলো আছে আশেপাশে, দেখবেন যে খবরগুলো তারা ঠিক ওভাবে পরিবেশন করেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে। কোন সূত্র? তাদের সৃষ্টিকর্তাই জানেন, আসলে এখানে বলার কিছু নেই। আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হয়ে যাবে, যেহেতু আমি যে কথাটা শুরুতেই বললাম যে আমাদের নেটওয়ার্কিং কন্ডিশনটাই এখন পর্যন্ত স্টেবল না, আমাদের নেটের অবস্থাটা খুব ভালো না, আমরা আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটাকে এখনও খুব স্টেবলভাবে তৈরি করতে পারিনি। সেখান থেকে এখন কাউকে ডিস্ট্রিবিউশন দেওয়াটা ঝুঁকিপূর্ণ।
তো এটা তো হতেই হয়, তাই না? আপনার নিজে আগে নিজেকে আপনি স্বয়ংসম্পন্ন হলেই তখন আপনি আরেক দেশে বিতরণ করতে পারেন, এটাই স্বাভাবিক। এখানে এতটা মানে রাজনৈতিকভাবে খবরটাকে পরিবেশন করার কোনো মানেই হয় না, খুবই হাস্যকর। যাই হোক, গত 1 ডিসেম্বর এই বিষয়ে একটা নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জমানায় আওয়ামী লীগ সরকার তো কখনো দেশের কথা চিন্তা করেনি। তারা যদি দেশের কথা মানে চিন্তা করতেন, আমার কম্পিউটারে আমি যেখানে বসে আছি এখানে কয়েকশো ভিডিও রয়েছেন। এই যে মাত্র 6 মাস আগে অগাস্টে হাজার হাজার মানুষকে মানে গুলি করে মেরে ফেলার দৃশ্য। আপনি যদি একটা দেশকে ভালোবেসে থাকেন, আপনি দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকেন, আপনি যদি আপনার স্বজন হারানোর ব্যথা সবসময় অন্তরে থাকে, আপনি এভাবে গুলি করে নিরপরাধ, আচ্ছা অপরাধী বলি আমি, সবাই আপনার জনগণ, আপনি তাদেরকে গুলি করে সরাসরিভাবে মারতে পারেন না। তো কোনোভাবেই এটা কোনো সংবিধানে আমি ফেলতে পারি না, আমার নিজস্ব কোনো সংবিধানে আমি ফেলতে পারি না আমার যে আমার দেশের প্রধানমন্ত্রী আমার ভালো চেয়েছিলেন, কারণ উনি গুলি করে আমাদেরকে মেরেছেন। আন্দোলনের শুরুতে যদি এই ধরনের, যা হোক ওই আলোচনাতে আমি না যাই, খবরেই থাকি। আখাউড়া সীমান্তে একটা ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগের স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে, কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে পিটিআরসি একটা সূত্র জানাচ্ছে। তাদের দাবি প্যান্ডিতে সুযোগ পেয়ে লাভবান হতো ভারত, কিন্তু ইউনূস সরকার এই পদক্ষেপের নেপথ্যে ঘরোয়া রাজনীতি মূল দায়ী বলে মনে করা হচ্ছে। এটা আপনারা মনে করছেন আর কি। সামিট কমিউনিকেশনস এবং ফাইবার কমস প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ। সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তথ্য, হ্যাঁ এটা সত্যি, গোপালগঞ্জ 1 আসন থেকে 5 বার জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোট ভাই। পরবর্তী খবরটায় যাচ্ছি, দেখুন এখানে কিভাবে খবরটাকে পরিবেশন করা হয়েছে। নৈরাজ্য থেকে নজর ঘোরাতে মরিয়া ইউনূস, হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে নোট বাংলাদেশের। অগস্টের বিদ্রোহকে দ্বিতীয় স্বাধীনতা নাম দেয় বাংলাদেশ, দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে নৈরাজ্যের আবহ, প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ, দেশের অর্থনৈতিক কাঠামো নড়বড়ে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক কাঠামো নড়বড়ে হওয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই রাজনৈতিক পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠালো। হাসিনাকে ফেরত চেয়ে সোমবার ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ, যার জবাব দিতে তাড়াহুড়োর রাস্তায় যায়নি নয়াদিল্লি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই আবহে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে ফোন যায় ইউনূসের কাছে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধানকে মানবাধিকারের পাঠ দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে খবর, যদিও এ নিয়ে টু শব্দটিও করেনি ঢাকা। ফোনালাপের কথা জানা যায় হোয়াইট হাউসের বিবৃতি থেকে। গত অগস্টে বিক্ষোভের মুখে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। বাংলাদেশে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে নোবেলজয়ী বাংলাদেশের নির্বাচনকে উৎখাত করে ক্ষমতায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তথ্যটা আপনি শুনলেন তো, ওনারাই বলছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, সরকারের প্রথম কাজ ছিল নির্বাচনী সংস্কারের পর দেশে ভোট ঘোষণা, কিন্তু ডিসেম্বর পেরিয়ে গেলেও এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। এটা সম্পূর্ণ আমাদের দেশের মানে ইন্টারনাল একটা ব্যাপার, অন্তর্বর্তী ব্যাপার আর কি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। তারা খবরগুলো পরিবেশন করছে যে এটা একটা বিশাল অপরাধ করে ফেলেছি আমরা তাদের সাথে, যেন নির্বাচনটা তাদের দেওয়ার কথা ছিল, আমরা করিনি আর কি, ব্যাপারটা এমন। তা নিয়ে সুর চড়াচ্ছে রাজনৈতিক দল বিএনপি। এই অবস্থায় ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে কোণঠাসা ইউনিট সরকার কি আসল বিষয় থেকে দেশবাসীর দৃষ্টি ঘোরানোর পথ নিয়েছে? হ্যাঁ, ঘুরেছে। ঘোরানোর আগেই ভারতের বিদেশ মন্ত্রক নোট ভার্বালের প্রাপ্তি স্বীকার করে, কিন্তু তা নিয়ে কোনো মন্তব্যের রাস্তায় হাঁটেনি ভারত। প্রশ্ন হলো, ভারত কি আদৌ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? বিশেষজ্ঞরা বলছেন একেবারেই না। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যার দোহাই দিয়ে ঢাকা হাসিনাকে ফেরত চাইছে। আবার এই চুক্তির দোহাই দিয়েই বাংলাদেশকে ফিরিয়ে দিতে পারে ভারতও, কারণ বাংলাদেশে এখন নির্বাচিত সরকারই নেই। শেখ হাসিনা is concerned, it is not that they are desperate to have এবং তারা যেসব ব্যক্তিদেরকে নিয়ে আসবেন, আপনারা দেখবেন যে যাদের সাথে মতামতগুলো তারা বিনিময় করেন, এটা বলতেই হচ্ছে, আমি শ্রদ্ধা রেখেই বলি, আমাদের দেশেও রয়েছেন প্রাক্তন কূটনীতিক, প্রাক্তন সাংবাদিক রয়েছেন, প্রাক্তন সেনাবাহিনী কর্মকর্তা রয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে এরকম একটা স্পর্শকাতর ব্যাপারে এই যে প্রাক্তন না নিয়ে সরাসরি যারা রয়েছেন ক্ষমতায়, তাদের মতামত নিতে সমস্যাটা কোথায় ছিল আমি জানি না। সবসময় দেখবেন প্রাক্তন, but they are desperate to have her back
because she has become a symbol of resistance to the illegal regime that is operating in Bangladesh today. A regime which is both illegal and irresponsible. If Sheikh Hasina এটা তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে পুরো দুনিয়ার কাছে যে তারা ইররেসপন্সিবল। আমাদের একটা কথা রয়েছে, আমরা প্রায় বলি যে যার বিয়ে তার ঘুম নেই পাড়াপড়শি, যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শি ঘুম নেই আর কি। আমাদের দেশে আমরা সাধারণ জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানান ধরনের সমস্যা নিয়ে আমরা ঠিক আছি, কারণ এটা একটা দেশে খুব স্বাভাবিক প্রক্রিয়া যে একটা দেশের, এটা দেশ বলে না, যে কোনো সৃষ্টি যখন একটা স্বাভাবিক প্রক্রিয়া থেকে আরেকটা প্রক্রিয়ায় ফিরে যায়, অর্থাৎ একটা প্রক্রিয়া থেকে আরেকটা প্রক্রিয়ায় ফিরে যায়, এটা খুবই স্বাভাবিক যে সেখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। কোনো শৃঙ্খল থেকে বিশৃঙ্খল, আর বিশৃঙ্খল থেকে বিশৃঙ্খল, অথবা বিশৃঙ্খল থেকে শৃঙ্খলে ফিরতে হলে নতুন একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এটাই খুব স্বাভাবিক। তারা যে উস্কানিমূলক জিনিসগুলো তৈরি করছে, আর ভারত যে এত বড় বড় কথা বলে, ভারতের সাথে তার কোন প্রতিবেশীর সম্পর্কটা ভালো, তারা নিজেরাই দেখাক যে আমাদের সাথে আমাদের এই প্রতিবেশীর সম্পর্কটা ভালো, কোনো সমস্যা নেই। বাংলাদেশের সম্পর্কটা ভালো ছিল আওয়ামী লীগের বরাতে, আওয়ামী লীগ নেই, এখন সম্পর্কটা খারাপ হয়ে গেছে। খারাপ কিন্তু বাংলাদেশের সাথে হয়নি, তারা নিজেরাই বলছে খারাপ হয়ে গেছে। যে সম্পর্কটা রয়েছে আমাদের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক, এভাবে কীভাবে আরও বেটার করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত। এসব উস্কানিমূলক খবর দিয়ে নিজেরা নিজেদের ক্ষতি ডেকে আনছেন। আসলে এই খবরটার নিচে বিস্তারিত কিছু নোটও দেওয়া আছে, আমি আর গেলাম না, কারণ এখানে আরও দুটো খবর আমি আলোচনা করছি। যেমন যেটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটি খবরের মধ্যে এটা যে নিষিদ্ধ আনসারুল্লাহর প্রধান বাংলাদেশ মুক্ত, ভারতে নাশকতার ছকে নজরে চিকেন নেক। এই খবরটা 23 ডিসেম্বর, মানে দুদিন আগের খবরটা, শুনুন আপনারা। তারা জেল থেকে বেরিয়েই ভারতকে হুঁশিয়ারি দেন একটি ইউটিউব বার্তায়। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। গোয়েন্দা সূত্রের বাংলাদেশের অন্তত 3 জেলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রশিক্ষণ শিবির রয়েছে। বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি, যেখানে মূলত রোহিঙ্গাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবেড়িয়ায় প্রশিক্ষণ দেওয়া হয় আনসারুল্লাহর জঙ্গিদের। এছাড়াও প্রশিক্ষণ শিবির রয়েছে মেঘালয় সীমান্তবর্তী সিলেট জেলার খাদিমনগর জাতীয় উদ্যানে। সূত্রের খবর, পাক সেনার এলিট স্পেশাল সার্ভিস গ্রুপ প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে। পাক গুপ্তচর সংস্থা অবসরপ্রাপ্ত সেনারা একটা গুজবকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তারা আমাদের বাংলাদেশের 3 জায়গায় পাকিস্তানের সেনাবাহিনী এসে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। দার্জিলিং জেলা সহ উত্তর পূর্বের বাকি সবকটি রাজ্যকে জুড়ে রাখে এই চিকেন নেক। ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। ভিডিওগুলো এখনো নেটে ছড়াছড়ি করছে যে ভারতের যখন শেখ হাসিনা সরকার পতন হয় তখন ভারতের সৈন্যবাহিনী কীভাবে আমাদের দেশ ছাড়ে, খুঁজলেই পাওয়া যাবে। তাদের কতটা নির্লজ্জ হলে আনন্দবাজার পত্রিকা তারা এরকম একটা খবর তারা বলছে যে ভারতের পাকিস্তানের সেনাবাহিনী আমাদের দেশে সিলেটে বসে আমাদের লোকদেরকে ট্রেনিং দিচ্ছেন। কি একটা আজগুবি খবর। এরকম ভাবে রয়েছে নেপাল ও চীন। হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠন, এরপর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের ঘটনা শিরোনামে, যার অভিঘাত এসে পড়েছে সীমান্ত পেরিয়ে এপার বাংলায়। এই পরিস্থিতিতে চিকেন নেকের হামলা ষড়যন্ত্রকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে তদন্তকারী সংস্থা। বিহার এবং পশ্চিমবঙ্গের 4টি ব্লক মূলত চিকেন নেকের মধ্যে পড়ে। কিষানগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ এবং পথিয়া, উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং ইসলামপুর। জনসংখ্যার বিচারে এই 4 ব্লকের অধিকাংশ বাসিন্দায় সংখ্যালঘু, গড়ে 64%। সংখ্যালঘু এলাকায় নাশকতা ঘটিয়ে অস্থিরতা তৈরি করাই কি আনসারুল্লাহর উদ্দেশ্য? কোথায় হয়েছে? কিছুদিন আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন, তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে।
আপনারা খুঁজে পাচ্ছেন না কেন? আপনাদের দেশে, আমাদের দেশে 3 জায়গাতে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে জঙ্গিদের। আপনার দেশে আপনারা খুঁজে পাচ্ছেন না, এই ব্যর্থতার কথা আপনারা আবার বলছেন। এইসব হাস্যকর খবর আমার মাথায় আসে না যে তারা কীভাবে। আনন্দবাজার পত্রিকার একটা খবর দেখুন, বাংলাদেশ সীমান্তে চোখে ধুলো সিম কার্ড দিয়ে সব যেন হাত পা বাঁধে বিএসএফ গোয়েন্দাদের। সীমান্তের এপারে দিব্যি কাজ করে বাংলাদেশের সিম কার্ড, ওপারেও তাই। এটা করে খুবই স্বাভাবিক, কারণ তারা নেটওয়ার্কটাকে কিছুটা যখন ছড়ানো থাকে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না সীমানা দিয়ে। এটা সীমানার পয়েন্টে পয়েন্টে কিছুটা জামার দিয়ে অনেক দেশে করে। আমাদের এবং ভারতের এত লম্বা সীমান্তে এখনও জিনিসটা স্টেবল হয়নি। আর এটা 2 পক্ষের জ্যামারই প্রয়োজন পড়ে, কারণ এক পক্ষের জ্যামার দিয়ে যাও। আমি টেকনিক্যাল আলোচনায় না যাই, আমি মূলত খবরটায় যাই। খবরটা কি দেখুন, ওপারেও তাই, সীমান্তে পেরোলেও ভারতীয় নেটওয়ার্কের সিগন্যাল পাওয়া যায়। এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে দিনে দিনে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। সবই জানেন বিএসএফের তদন্তকারীরা, কিন্তু সব যেন তাদের হাত পা কার্যত বাধা, কোনোভাবে দুষ্কৃতীদের গতিবিধি নজরে রাখা যাচ্ছে না। কেন? আপনারা এত বড় একটা টেকনিক্যাল কান্ট্রি, মানে আপনারা নিজেদেরকে অনেক স্বয়ংসম্পূর্ণ বলেন, আপনারা সৈন্যবাহিনী নাকি একদিন 1 ঘন্টা চিন্তা করলেই বাংলাদেশ শেষ হয়ে যায়। শুধু চিন্তা করবেন, আপনার কোনো অ্যাকশনে যাওয়া লাগবে না। তো আপনাদের এই অবস্থা কেন, দুর্গতি কেন? আপনারা তো নিজেদের নেটওয়ার্কটা ঠিক রাখতে পারছেন না। আমি দৌড়ে দৌড়ে আপনাদের মুখের মতন খবরও পড়ছি না। খুব স্বাভাবিক কিছু প্রশ্ন করছি আপনাদেরকে, যে আপনারা দেখেন আপনাদের ব্যর্থতাগুলো আপনারাই প্রকাশ করছেন কীভাবে। মুর্শিদাবাদ থেকে নদিয়া প্রায় 250 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তার মধ্যে জলপথ প্রায় 50 কিলোমিটার এলাকা। এর মধ্যে কাঁটাতার নেই প্রায় 20% জায়গায়। বিএসএফ সূত্র খবর, কাঁটাতারহীন ওইসব এলাকায় অপরাধ চক্রের স্বর্গরাজ্য। সেখানে অন্য দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে পরস্পরের সঙ্গে যোগাযোগ বা তথ্য আদান প্রদান করে থাকে 2 দেশের দুষ্কৃতীরা। বিএসএফ এর সাইবার বিভাগের একটি সূত্র জানা গিয়েছে, বাংলাদেশের একাধিক মোবাইল পরিষেবা দেওয়া সংস্থার সিগন্যাল কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় 5 কিলোমিটার এলাকা পর্যন্ত পাওয়া যায়। মোবাইলের সেটিংসে ম্যানুয়াল নেটওয়ার্কে গেলেই বাংলাদেশের সিগন্যাল বেছে নেওয়া যায়। মোবাইলে বাংলাদেশের সিম কার্ড থাকলে করা যায় তার। এপারে দুষ্কৃতীরা মোবাইল নেটওয়ার্কের সুবিধা কাজে লাগায়, একইভাবে ওপারে দুষ্কৃতীরাও ভারতীয় সিম কার্ড ব্যবহার করে এপারে আত্মগোপন করে থাকে। চোরাকারবাদের মাধ্যমেই এপারে সিম কার্ড ওপারে আর ওপারে সিম কার্ড এপারে আসে। দুষ্কৃতীরা ভিন দেশের সিম কার্ড ব্যবহার করায়। তাদের গতিবিধি নজরে রাখতে যে হিমশিম খেতে হয় সাইবার গোয়েন্দাদের, সে কথাও মেনেও নিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ডিআইজি NK পান্ডে। অপদার্থ এই জন্য আর কি মেনে নিতে হয় তাদের। তাঁর কথায়, সীমান্ত এলাকায় বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহারকারী অপরাধীদের গতিবিধি ট্র্যাক করতে যথেষ্ট সমস্যা হয়। অপরাধ নিয়ন্ত্রণে এটা এক ধরনের বাধা। বললাম তো, যে ওটা অপদার্থ, ওকে পাল্টান, আপনারাই পাল্টান আর কি। আমাদের যেরকম আমাদের দেশের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পেছনে আপনারা প্রতিনিধি, আপনাদের তো পদে পদে অপদার্থ বসে রয়েছে। আপনাদের নিজেদের অযোগ্যতা আপনারা নিজেরা খবরগুলো প্রকাশ করছেন এইভাবে। কি আর বলবো। সবচেয়ে মজার চাঞ্চল্যপূর্ণ খবর হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ সংবাদে তারা দিয়েছেন। দেখুন কি লিখেছে, বিজেপি দিয়ে পদ্মাপাড়ে জঙ্গি গোষ্ঠীর নিশানে শুভেন্দু। এই খবরটা আরও একটি পত্রিকার রয়েছে, আমি যা দেখলাম যে হ্যাঁ না এটা না, কোথায় যেন, হ্যাঁ এটা হলো তাদের সংবাদ প্রতিদিন। এখানে লিখেছেন, বাংলাদেশি জঙ্গিদের নিশানায় শুভেন্দু, রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুটো খবর অলমোস্ট একই বিষয়বস্তু, যেহেতু এক খবর তো এক হওয়াটাই স্বাভাবিক। সংক্ষিপ্তটাই পড়ি আমি। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল অর্থাৎ 26শে ডিসেম্বর তাঁর উপর হামলা হতে পারে বুধবার আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিজেরা ভয়ে নিজেরা খবর তৈরি করে, আবার নিজেরা চাঞ্চল্য তৈরি করে, চাঞ্চল্যকর খবর নিজেরাই প্রকাশ করে, নিজেরা ভয় পায়, নিজেরা একটা উৎকট খবর তৈরি করে তারা। ওই ব্যাটা তো ভারতের কোনো ক্ষমতাসীন দল, কিন্তু উনি যেখানটা রয়েছেন সেখানটা উনি ওকে গিয়ে কাতকুতো দেওয়ার ইচ্ছা বাংলাদেশের কারোই নেই। আপনাদের মানে জ্ঞাতার্থে জানাচ্ছি, মানে ওটা একটা নোংরা কিট ছাড়া কিছুই না। ও পেটে যে এত বকবক করে, আমরা কি কোনো উত্তর দেই? কোনো জাতীয় পত্রিকায় মুখের কথা বলা হয়, তা তো ওই বেটা তো একটা মানসিক রোগী ছাড়া কিছুই না। এই যে আপনাদের এই বেটার নামটা তো ভুলে যায় প্রায় আমি, শুভেন্দু। এর বেটার মাথা তো ঘিলু ছাড়া কিছুই নেই, যাকে এর প্রসঙ্গে আর খবর নাই বা পড়ি। আসলে একটা একেবারে অপদার্থ ছাড়া কিছুই না। মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ ও খুনের ভয়াবহতা তুলে পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ, এই সময় অনলাইন প্রকাশ করেছে। আমরা নাকি পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছি এবং ধর্ষণ ও খুনের ভয়াবহতা আমরা ভুলে গেছি। আপনাদের দেশের পত্রিকায়
আপনাদের দেশের পত্রিকায় আপনাদের এক অঞ্চলের আমি আজকে একটা খবর পড়ছিলাম, দলিতের গায়ে প্রস্রাব করা হয়েছে কোনো একটা জায়গায়। সেই কোনো এক কারণে, সমস্যার কারণে ধরেন আপনারা আপনাদের মতো তেমন হয়েছে, আপনারা অনেক দেশ দখল করেছেন। হায়দ্রাবাদ, আমি অতীতের এইসব তর্ক বিতর্কে গেলাম না, কিন্তু আমার কথা হলো খবরগুলোকে এভাবে পরিবেশন করার মানেটা কি? মানে এখানে বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আছে সব প্রত্যেকটি খবরই হাস্যকর। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, এজন্য এটা খুলে রেখেছি যে প্রতিটা খবর আমি আলাদা করে পড়বো, ওদের কীভাবে লিখেছে বাংলাদেশ সম্বন্ধে। এবং ম্যাক্সিমাম খবরগুলোই, অধিকাংশ খবরগুলোই হচ্ছে গুজবে ভরা, ভারতের মিডিয়া গুজবে ভরা। আশা করি ঈশ্বর আপনাদেরকে খুব তাড়াতাড়ি শুভবুদ্ধির উদয় করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।